সংসদ যদি ডিবেটের জায়গা না হয়ে গালিগালাজের জায়গা হতো, জামাত শিবির ফার্স্ট হইতো। যখন উত্তর দিব, এর পরবর্তী সময়ে দেখবেন যে ফেসবুক থেকে শুরু করে সমস্ত সামাজিক মাধ্যমে আমাকে নিয়ে অসভ্য নোংরা ভাষায় গালাগালি পোস্ট, উনাকে আমি উত্তর দিলে উনার সেটা গায়ে লাগে, সেটা উনি টকশোর টেবিলে সমাধান করতে পারেন না, উনি ওনার নেতাকর্মীদের ব্যবহার করেন। দেখেন উনি এত মিথ্যা কথা অজাচারে উনি বলে, আমি আপনাকে প্রমাণ সহ দিয়ে দিব, স্ক্রিনশট সহ আমি দিয়ে দিব। খলিল সাহেব এখন আপনাদের সরকার, খলিল সাহেবকে আপনারা নিয়োগ দিয়েছিলেন, এখন খলিল সাহেব কেন আপনাদের কোর্টের বাইরে চলে গেল? আপনারাও ছিলেন, বিএনপিও ছিল। একটি প্রশ্ন আপাকেই করি আমি। আপা, আপনারা কি ভবিষ্যতে ক্ষমতায় যেতে চান না? আপা, না, আমাদের সংস্কার হতে হবে, বিচার হতে হবে, বাংলাদেশের দুর্নীতিমুক্ত হবে, আগ্রাসন বিরোধী হতে হবে। মানে ক্ষমতায় যেতে চান কিনা, এইগুলো নিজে করার জন্য ক্ষমতায় যেতে চান কিনা? না, আমাদের এজেন্ডা আমরা ক্লিয়ার। ক্ষমতায় যাওয়ার প্রশ্নে আমরা এখনো সিদ্ধান্ত আমরা পরে নেব। আগে মানুষের জন্য যে রাজনীতিটা করতে এসেছি, যে সংস্কারের জন্য এই জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, যে ফ্যাসিস্ট কাঠামো মুক্ত করার জন্য জুলাই অভ্যুত্থান হয়েছে, যে এক দফার ঘোষণা ছিল ফ্যাসিস্ট কাঠামো নির্মূল করা, সেটা নির্মূল করার জন্য সংস্কার প্রয়োজন, তাই না? এই সংস্কারের জন্যই তো ঐক্যমত্য কমিশন বসেছিল, সবাই ঐক্যমত্য হয়েছিল, এখন কথা পরিবর্তন করে ফেলছে। আচ্ছা, আমি আপনাকে যে প্রশ্ন করলাম, উনি সেই প্রশ্নের যথাযথ উত্তর দিয়েছেন, এই জন্য ওনাকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। দেখেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের যে বৈঠক, সেই বৈঠকে আমি ছিলাম, এমনকি যে আলোচনা হয়েছে, অনেক আলোচনার প্রস্তাব আমি করেছি, সেগুলো অনুযায়ী পরবর্তীতে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ স্যার সেই অনুপাতেও কাজ করেছেন, এমনকি আমাকে শেষের বৈঠকগুলোতে আমাকে ধন্যবাদও দিয়েছেন। কারণ যেখানে সিদ্ধান্তহীনতা ছিল, মানে সিদ্ধান্তে তারা পৌঁছাতে পারছে না, তখন আমি তাদেরকে বেশ কয়েকবার পরামর্শ দিয়েছি যে আপনারা এই কাজগুলো করতে পারেন। এবং আমার এই বক্তব্যের প্রেক্ষিতে আমাকে অনেকে ধন্যবাদ দিয়েছে। মানে ঐক্যমত্য কমিশনে যে সকল বর্ষিয়ান রাজনীতিবিদরা যেতেন, তারা আমাকে বেশ অনেকবার ধন্যবাদও দিয়েছেন। এখন আসি, আপা যে জুলাই জাতীয় সনদের কথা বলছেন, সেই সনদের বিষয়ে দেখেন, সেখানে স্বাভাবিকভাবে বিএনপি তো জামাত করে না, আবার জামাত বিএনপি করে না, এনসিপি তো জামাত বিএনপি দুইটা একসাথে করে না, তারা এখন জামাত করে। তো এখন জি না, সরি, বুঝি না, আবার জামাত করে, আবার বলেন। আমারটা শেষ করি। না, আমি শুনতে পাইনি দেখে আবার জিজ্ঞেস করলাম। আপনার কথার সময় কিন্তু আমি চুপ ছিলাম। না না না, আমি জিজ্ঞেস করছি, শুনেননি, এটা আপনার দুর্ভাগ্য। আপনি যখন টকশো দেখবেন তখন আপনি শুনে নিয়েন। এই মুহূর্তে জামাতের কোনো রাজনীতি নাই, এই মুহূর্তে এনসিপি মূল রাজনীতি করছে, জামাতের মুখপাত্র হিসেবে ভূমিকা পালন করছে। ওই যে আমি বললাম না, আপা যে কথা শুনতে পাইনি সেই কথা এখন বলি। আমি বলেছিলাম যে এনসিপি তো এখন জামাত করে। আমি এই জন্য বলছি যে এই জামাতকে নিয়ে এনসিপি এত কথা বলেছে, পরবর্তীতে তাদেরকে জামাত আসন ছাড় দিয়েছে। কারণ কি? কারণ জামাত দেখলো এনসিপি ছাড়া আমাদের কিচ্ছু হবে না। তার মানে কি? তার মানে এই মুহূর্তে এনসিপি মূল রাজনীতি করছে, আর জামাত ওই যে আগে বলেছিল না, বাপ আর সন্তান, মানে জামাতের সেক্রেটারি জেনারেল কি বলেছিল যে এনসিপি আমাদের সন্তান, ওইভাবেই তো বক্তব্য দিয়েছিল, তাই না? তো আজকে কি হয়েছে? এনসিপি বাপ হয়েছে আর সন্তান হয়েছে জামাত। আপনাদের রাজনীতি তো শেখ হাসিনার স্টাইল। এই স্টাইলগুলো আপনারা যতক্ষণ না পর্যন্ত বাদ দিবেন, আপনারা নতুন বন্দোবস্ত বাংলাদেশে প্রতিষ্ঠা করতে পারবেন না। গালিগালাজ করা, ভাইরাল হওয়া, উল্টাপাল্টা বলা, এইটা কোনো রাজনীতি না। এনসিপি যে রাজনীতি বেছে নিয়েছে, ঠিক আছে, হয়তো জামাতের মুখপাত্রের ভূমিকা পালন করছে। সংসদ যদি ডিবেটের জায়গা না হয়ে গালিগালাজের জায়গা হতো, জামাত শিবির ফার্স্ট হইতো। যখন উত্তর দিব, এর পরবর্তী সময়ে দেখবেন যে ফেসবুক থেকে শুরু করে সমস্ত সামাজিক মাধ্যমে আমাকে নিয়ে অসভ্য নোংরা ভাষায় গালাগালি পোস্ট, এবং সেটার যে কমেন্ট বক্সগুলো, সেগুলো ওনারা খুব এনজয় করেন, ওনাদের কর্মীদেরকে দিয়ে এগুলো ওনারা করান। উনি এত ভালো নেতা যে ওনার কর্মীরা এগুলো করেন, ওনার রাজনৈতিক সহকর্মীর সাথে, সেটা উনি এনজয় করেন। কারণ ওনাকে আমি উত্তর দিলে ওনার সেটা গায়ে লাগে, সেটা উনি টকশোর টেবিলে সমাধান করতে পারেন না, উনি ওনার নেতাকর্মীদের ব্যবহার করেন। উনি যে মিথ্যাচারটা করেছেন সামান্থা শারমিনের নামে, উনি বলেছেন যে সামান্থা শারমিন বলেছে এনসিপি জামাতের মুখপাত্র। সামান্থা শারমিন এরকম অবান্তর কথা বলে নাই। সামান্থা শারমিন যেটা বলেছে যে জামাতে ইসলামের নেতারা যখন বলেছে যে বাপের সাথে এর ওই ধরনের একটা কথা যে বলেছে, সেই কথার প্রেক্ষিতে সামান্থা শারমিন সেইটা একটা উদাহরণ হিসেবে বলেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ছিলেন আবু জাহেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রতিষ্ঠা করার জন্য তার চাচার পরামর্শ নেয়নি, সুতরাং এনসিপিও জামাতের পরামর্শ মতো কাজ করে না। কিন্তু এই কথাটাকে কতটা মিথ্যাচার
এবং কি নোংরা ন্যারেটিভের সাথে উনি বললেন যে সামান্থা শারমিন নাকি এটা বলেছে। সামান্থা শারমিনের হেড ইজ ভেরি ক্লিয়ার। আমরা যারা এনসিপি করি আমাদের সবার মাথা ঠিক আছে, আমরা ক্ষমতার কাছে বিক্রি হয়ে যাই না, আমরা ক্ষমতাসীন দলের কাছে বিক্রি হয়ে যাই না। সামান্থা শারমিন যে এনসিপির সাথে না আসে জামাত এত যে ভোট পেয়েছে এগুলো ভোট পেত না। সামান্থা শারমিন যা বলেছে এটা ওনার নিজস্ব বক্তব্য। আমরা একটা মধ্যপন্থার রাজনৈতিক দল, এই যে জোটে যাওয়ার যেই সিদ্ধান্ত ছিল সেটা শুধুমাত্র এই যে ধরেন আজকে যে বাস্তবতাটা আমরা ফেস করছি, যে সংস্কারের পথে যে বাধাটা সৃষ্টি হচ্ছে, সেই বাধাটা যে বিএনপির পক্ষ থেকেই আসবে এইটা একেবারে 100% প্রতীয়মান ছিল, যা আজকে প্রমাণ হয়ে যাচ্ছে। দেখেন উনি এত মিথ্যা কথা অজাচারে উনি বলে যে গালমন্দ করা নাকি নতুন রাজনীতি না, আর গালমন্দ করা নাকি জামাত আর এনসিপি ফার্স্ট হইতো। গালাগালি করা আর মিথ্যা কথা বলা ছাড়া উনি এবং উনার কর্মীরা কিছু করতে পারে না। আমি আপনাকে প্রমাণ সহ দিয়ে দিব, স্ক্রিনশট সহ আমি দিয়ে দিব। আপনি যদি সম্ভব হয় আপনার চ্যানেলে দেখাবেন, তাহলে প্রমাণ পাবেন যে আপনি প্রমাণ দিয়েন ওনাদের দলের কোনো নারী কর্মীকে, আমার দলের কোনো ভাই যদি, কোনো কর্মী যদি, পদধারী কোনো কর্মী যদি কোনো অপদস্থ করে থাকে, আমি তো জামাত ইসলাম করি না, ওনারা যে ভ্রমের মধ্যে আছে, চরম ভ্রমের মধ্যে আছে। এই যে ধরেন ঘুম ভাঙবে কবে ওনাদের আমি জানি না। বিএনপিকে আপনি কোনোভাবে ভারতপন্থী দল বলতে পারেন না, বরং আমরা লক্ষ্য করছি আজকে যাদের সাথে আপনারা জোট বেঁধেছেন তারা ভারতপন্থী দল হওয়ার জন্য আজকে তারা প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। আপনারা হয়তো ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা আগে বলেছেন, এখন হয়তো কিছুটা কম বলবেন যেহেতু এখন সংসদীয় রাজনীতির দিকে আপনারা চলে গেছেন। দেখেন, ভারত আমাদের একটি প্রতিবেশী রাষ্ট্র, ভারতকে তো আমি ইগনোর করতে পারি না, কিন্তু ভারত যদি এদেশে আধিপত্যবাদ এবং আগ্রাসন চালানোর ক্ষেত্রে চেষ্টা করে, সে বিষয়ে বিএনপি সবসময় কথা বলেছে। এখন ভারতের সাথে কি আমি যুদ্ধ বাঁধাবো? আপনাদের সেই মাহফুজ আলম ভারতের সাথে যুদ্ধ সৃষ্টি করতে চেয়েছিল, বিএনপি একটা পরিশুদ্ধ একটা অভিজ্ঞ রাজনৈতিক দল, বিএনপি কোনোভাবেই প্রতিবেশীর সাথে যুদ্ধ তৈরি করতে পারে না। এর মধ্য দিয়ে তো বাংলাদেশের জনগণ ভালো থাকবে না। বিএনপি ন্যায্যতার কথা বলে, সাম্যের কথা বলে। বিএনপির যিনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে সীমান্তে যেন আর কোনো হত্যার ঘটনা না ঘটে। আপনি বিএনপির কাছ থেকে কি এটা প্রত্যাশা করেন নাই? বিএনপির যিনি মাননীয় চেয়ারম্যান, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, দেখেন তিনি যেভাবে পরিবর্তনের রাজনীতি বাংলাদেশে শুরু করেছেন, তিনি তো তার বাবা এবং মায়ের নামে জিকির করেন না, তিনি তো এই প্রটোকল নিয়ে ঘোরেন না। বাংলাদেশের প্রধানমন্ত্রী এই জেমে চড়ে যাবেন, জনগণের সাথে তার সম্পৃক্ততা তৈরি হবে, এটা আপনি কল্পনা করতে পেরেছিলেন? আজকে প্রধানমন্ত্রী যেভাবে কাজগুলো করছেন প্রশংসা করেন। ফ্যামিলি কার্ড আপনারা বলেছিলেন ফ্যামিলি কার্ড ভুয়া। আমি দেখেছি হাসনাত আব্দুল্লাহ থেকে নাহিদ হোসেন, জামাতের অন্যান্য নেতারা, এমনকি যে ডাকসুর ভিপি, তারাও বলেছিল ফ্যামিলি কার্ড নাকি কিসের তো রাখতার ফ্যামিলি কার্ড। আজকে দেখেন এইসব মানুষের বক্তব্যগুলো, আমি শেষ করে 1 মিনিটে, এইসব মানুষের বক্তব্যগুলো ভুয়া হয়ে গেছে। আজকে তারেক রহমান তিনি কিন্তু ভুয়া হননি। সচিবালয়ে 9টার সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী যাবেন, প্রতিনিয়ত সচিবালয়ে তিনি সেখানে অফিস করবেন, এটা কল্পনা করতে পেরেছিলেন? আজকে জনাব তারেক রহমান যা যা তিনি করতেছেন, ভবিষ্যতে করবেন, আপনারা তার ধারে কাছেও যেতে পারবেন না, সেটা কল্পনার মধ্যে আনতে পারেননি। আপনারা শিখেছেন, ভাই যদি এই কথাটা না বলি, আপনি আমার বিরুদ্ধে অভিযোগ আনলো যে আমি পরবর্তী আসবো আপনার কাছে, আপনি নোট রাখেন। আলোচনাটা হচ্ছে সংস্কারের ইস্যুতে, কিন্তু আমি দেখলাম যে উনি বিএনপির বন্দনায় উনি ভেসে যাচ্ছেন। কিন্তু আমি আপনাদেরও বন্দনা করেছি, জুলাই অভ্যুত্থানে সবাই অংশগ্রহণ ছিল, সেইটাও বলেছি। শেখ হাসিনা যেমন পদ্মা সেতু, মেট্রো রেল, এগুলো সব কিছু নিজের ক্রেডিট নিয়ে ফেলাইতো, উনি এখন যেভাবে বলছেন তাতে মনে হচ্ছে যে যাই যে ফ্যামিলি কার্ড, এগুলো আমার ট্যাক্সের পয়সায় না, ওগুলো মনে হয় তারেক রহমান এবং বিএনপির দলীয় পয়সায়। ওই যে গতকালকে দেখলাম যে বিএনপি যেই আসনগুলো জিতেছে, ঠিক সেই আসনগুলোর যেই কনস্টিটিউয়েন্সি, সেই বরাদ্দগুলো ঠিক সেই আসনের মানুষগুলাই পাচ্ছে, সেই অন্য আসনের মানুষ। ওই যে রাশেদ ভাই একটা আসনে নির্বাচন করেছিলেন, সেই আসনে উনি বিএনপির পক্ষ হয়ে নির্বাচন করেছিলেন। আমি জানতে চাই যে উনার কনস্টিটিউশন, জি ভাই এই উত্তরটা আমি জানতে চাই, একদম 1 মিনিটে দিতে হবে, আমার কাছে সময় একদম কম। সেটা হচ্ছে বিএনপি, আমি প্রশ্নটা বুঝতে পেরেছেন নিশ্চয়ই? অবশ্যই। হ্যাঁ জি, দেখেন বিএনপি সরকারি দল, তাই তো, আর 11 দলীয় জোট যেটা জামাতের নেতৃত্বে, সেটা বিরোধী দল। এখন আপনি যখন তালিকা প্রকাশ করবেন, সরকারি দলের এমপিদের তালিকা আলাদা, আর যারা বিরোধী দল সেটা আলাদা করবেন। পরবর্তীতে আপনি অবশ্যই দেখেছেন যারা বিরোধী দলে আছে তাদের সংসদে বরাদ্দ, তাদের আসনগুলোতে বরাদ্দ দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি একটা তালিকা প্রকাশ করলেন, ফেসবুকে পোস্ট করলেন, আর একটা প্রকাশ করলেন না, মানে প্রধানমন্ত্রী তহবিল থেকে যে পাওয়ার কথা সবার জন্য সবাই পাবে, সবাই পেয়েছে, কিন্তু কথা হলো যে আপনি
আপনার তো বিরোধিতা করতে হবে, আপনি তো রাজনীতি করবেন না। আপনাকে বিএনপিকে উৎখাত করতে হবে, আপনাকে বিএনপিকে ভারতের দল বলতে হবে, বিএনপিকে ভারতপন্থী বলতে হবে, বিএনপিকে চাঁদাবাজ বলতে হবে। সুতরাং আপনি অর্ধেক প্রকাশ করবেন আর অর্ধেক প্রকাশ করবেন না। ওই সময় কিন্তু আপনার দেখেন যে যারা বিরোধী দলের এমপি তাদের আসনগুলোতে বরাদ্দ দেওয়া হয়েছে, কিন্তু এইটা তারা চোখে দেখে নাই, কারণ তাদের চোখ থাকতেও তারা অন্ধ। আপনি দেখেন আপা দেন দয়া করে, হ্যাঁ তাহলে মানুষ জানে। আপা আছে তো, দিয়েছে তো, আপনি মানে আপনি নিউজটা একটু প্লিজ দেখে নেবেন, কোনো অসুবিধা নাই। দিয়েছে। আমি তো আপনার কনস্টিটিউশনের মানুষের কি হবে সেটা দিয়েছে, জানতে আমি চাইছি। সেটাই বলেছি, দিয়েছে, সব জায়গায় দিয়েছে, কিন্তু ওই যে বললাম না, এবং সরকারি সেটা কিন্তু দলগুলো আলাদা, সরকারের টাকায় না, সেটা অবশ্যই মানুষের সরকারের টাকায় টাকায়, না, এই দেশের আমার ট্যাক্সের জনগণ, পয়সায়। অবশ্যই আপনার টাকায়, জি, আমার কষ্ট টাকায়, করে কামাই আমাদের করা সবার ট্যাক্সের টাকায়। পয়সা। এটা সবাই রাষ্ট্র তার এবং শুধুমাত্র এই কোন একই দলের ভাবে টাকায় এই চলে জন্য না, সারা বাংলাদেশের রাষ্ট্র সকল প্রত্যেক- মানুষ ফ্যামিলি আমি কার্ড একটু থেকে শেষ শুরু করি করে আপা, সব সুবিধা আমি শেষ প্রাপ্য। করি। দেখেন আমি যে কথা উনি ওই সময় উত্তর দিতে চেয়েছিলাম, আপা আমাকে বলেছিলেন যে বিএনপি শেষ করতে নেতাকর্মীরা হবে, নাকি শেষ করতে গালিগালাজ করে। দেখেন এদেশে গালিগালাজে বিএনপি ফার্স্ট হলো, নেতাকর্মী না, আপনাদের কর্মী না। গালিগালাজে ফার্স্ট হলো কারা? জামাত। এবং এই জামাত যে গালিগালাজে ফার্স্ট, এটা এনসিপি অসংখ্যবার বলেছে। এনসিপির এই যে আপনার সবচেয়ে কম বয়সে যিনি এমপি আপনি হয়েছেন হান্নান মাসুদ, আমার অসংখ্যবার কথা বলেছে, আপনার কথা বলেন, জামাত তো এখানে নাই, জামাত অসংখ্যবার কি বলেছে। হবে? আপা এখানে তো শুধু এনসিপির কথা আমি বলার তো জন্য আমি আপনাকে- আসি না, আমি আমি তো একটু শেষ আপনার করে দিই আপা, কর্মীদের দোষ দিয়েছি। প্লিজ একটু শেষ করি, আপনার সময় তো আমি কথা বলি নাই। তো আমি সেটাই বলতেছি, দেখেন এই যে আমাদের জাতীয় সংসদ আজকে আবার বসলো, সবাই কথা বললো, কিন্তু কথা হলো আপনি জনগণ কিন্তু খেয়াল করেছে যে কাদের অভিজ্ঞতা আছে কাদের অভিজ্ঞতা নাই। আমার দেশ পত্রিকা, যে পত্রিকা সবসময় জামাত ইসলামকে মানে সবসময় প্রশংসা করে, সেই পত্রিকা একটা নিউজ প্রকাশিত হয়েছিল যে অনভিজ্ঞতায় ভুগছে জামাত। জি, আমি মনে এই জায়গায় থেকে রাখেন, আমি জামাতের এই পারফরম্যান্স নিয়ে সবাই অসন্তুষ্ট। আমি দেখলাম যারা জামাতপন্থী লেখক রয়েছে, অ্যাক্টিভিস্ট রয়েছে, তারাও কিন্তু আজকে বিরক্ত হচ্ছে যে জামাত কেন পারফর্ম করতে পারছে না। আমি বলি দেখেন শিশির মনির সাহেব যদি এমপি হতেন তাহলে তিনি কিন্তু ভালো করতেন। জামাতের দ্বিতীয় একজন ব্যক্তি দেখান তো সংসদে ভালো কথা বলে, আজকে জনাব সালাউদ্দিন আহমেদ, যে আপনি বললেন না সালাউদ্দিন আহমেদ আরেকটি সংবিধান, তো সেই সালাউদ্দিন আহমেদের কাউন্টার দেওয়ার মতো জামাতের দ্বিতীয় নেতা আপনি দেখান আমাকে। এই যে উনাদের অভিজ্ঞতাকে সম্মান করেছি, এই সম্মানের খেসারত আজকে দিতে হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থানের এতগুলো শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে থেকে তারা সংস্কারকে নাকচ করে দিতে বলেছিলেন চায়। যে বিএনপির উপর আস্থা বিশ্বাস রেখে ভুল করেছি। আমার সময় নেই। বিএনপির উপর আস্থা বিশ্বাস রেখে ভুল করেছি। দেখেন সরকারটা কিন্তু আপনারা গঠন করেছিলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেকটা উপদেষ্টা সেই প্রধান উপদেষ্টাকে রিসিভ করার জন্য আপনারা গিয়েছিলেন। আপনাদের সরকার খলিল সাহেবকে আপনারা নিয়োগ দিয়েছিলেন, এখন খলিল সাহেব কেন আপনাদের কোর্টের বাইরে চলে গেল? আপনারাও ছিলেন, বিএনপিও ছিল, সবাই ছিল, ছাত্ররাও ছিল, বিএনপিও ছিল, ছিল না? ছিল না? আপনাদের 6 সদস্যের লিয়াজু কমিটি ছিল না? আচ্ছা, এরাই তো আপনি সরকার তো আরো গঠন ভালো করেছিল। বলতে পারবেন যে সেই লিয়াজু কাকে কে কমিটি নিয়োগ কেন আপনাদের দিয়েছে, সাথে বেইমানি কার করলো? purpose কে নাহিদ সার্চ ইসলাম কি করেছে বলেছিল এবং কে যে মন্ত্রিত্ব আমরা পেয়েছে, বিশ্বাস এটা করে ভুল মানুষ করেছি, দেখেছে। আর আপনারা বিশ্বাস করে ভুল করেছেন, আপনাদের সাথে বেইমানি করেছে, সেটার জন্য কি দায়ী আমি? জি, সেই সুযোগটা বিএনপি নিয়েছে না?